ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ, পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। প্রধানমন্ত্রীর দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা, স্বপ্ন পূরণের আশায় নদী পাড়ের মানুষ। ভূরাজনৈতিক বাধা পেরিয়েছে সরকার প্রধানের বক্তব্য, মত বিশিষ্টজনদের। আমরা একটা পচনশীল জিনিস, এটা ডিকম্পোজ করছে, সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে। শত চেষ্টায়ও দূষণের ফাঁদে আটকা চামড়া শিল্প। বিসিকের গাফিলতি নিয়ে প্রশ্ন ট্যানারি মালিকদের। পরিবেশ বান্ধব হলেই রফতানি আয় বাড়বে 5 গুণ, বলছেন অর্থনীতিবিদরা। এবং উচ্চ আদালতে ফাইলবন্দি দুর্নীতি, অর্থ পাচারের 2 ডজনের বেশি মামলা। আদেশের পরও অভিযুক্তদের ধরতে নেই অগ্রগতি। রাষ্ট্রপক্ষের অনাগ্রহই দাবি আইনজীবীদের। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। এখনও উজানের পানির ঢলে প্লাবিত সিলেট ও সুনামগঞ্জ। তলিয়ে আছে আশেপাশের কয়েকটি উপজেলা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও গ্যাস সংযোগ। পানিবন্দী হয়ে দুর্ভোগে লাখো মানুষ। সিলেটের সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে, যদিও এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে। এদিকে ঘরবাড়ির পানি নামতে না পারায় এখনও ভোগান্তিতে মানুষ। সিলেটের 13 উপজেলা এবং সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে এখনও জলাবদ্ধতা রয়েছে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর 3টি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের পানি কমছে ধীর গতিতে। বন্যা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ। পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র এবং ছাতক উপজেলায় আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ইকরামুলের কাছে। বানভাসী মানুষের জন্য সুসংবাদ দিয়ে শুরু করতে চাই। ছোট্ট একটি সুসংবাদ হচ্ছে কি, গতকালকে বিকেলের পর থেকে এখন পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তে সামান্য বৃষ্টি হচ্ছে, যেটা একটু অনুভব করা যায়, কিন্তু তাছাড়া আজকে সকালেও বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। অন্যদিকে সুরমা নদীর পানি গতকালকে সন্ধ্যার সময় 6টি পয়েন্টে, সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপরে অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ কারণে 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। যদি বলি, গতকালকে থেকে আজকে পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাটে নেমে গিয়েছে প্রায় 11 সেন্টিমিটার, 11-12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটে খুব কম, ধীরে ধীরে নামছে। সিলেটেও প্রায় 3 সেন্টিমিটার নেমে গিয়েছে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি সামান্য 2-1 সেন্টিমিটার করে বাড়ছে। অন্যদিকে এই যে যেই কোম্পানিগঞ্জে আছি, কোম্পানিগঞ্জে যে ধোলাই নদী কিন্তু বিপদসীমার অনেকটা নিচে নেমে গিয়েছে, যার কারণে সুরমা, কুশিয়ারা 5টি পয়েন্ট ছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে, যার কারণে এই যে ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিগঞ্জের একমাত্র সিলেট থেকে যে ভোলাগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু যে মহাসড়কটি রয়েছে, বঙ্গবন্ধু মহাসড়ক ছাড়া বাকি সব সড়ক, এখানে দেখা যাচ্ছে একটি কালভার্ট, তারপরে যে সড়কটি পুরো পানিতে তলিয়ে গেছে। দেখা যাচ্ছে একটি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটি চতুর্দিকে পানিতে ডুবে আছে। এই আশেপাশে যেই বাড়িঘর আছে, টিনের বাড়িঘর আছে, কিন্তু এই দৃশ্য আমি এই জায়গা থেকে দেখাচ্ছি তেলিখাল ইউনিয়ন, একটা তেলিখাল এলাকার। এই উপজেলার 6টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নের শতভাগ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং এই কারণেই এই এলাকার সবচাইতে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। পার্শ্ববর্তী গোয়াইনঘাট এলাকা আছে, গোয়াইনঘাট এলাকার মানুষও খুব একই অবস্থায় আছে। বলা যায় সীমান্তবর্তী যেই 5টি উপজেলা, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা, কানাইঘাট, জকিগঞ্জ, অন্যদিকে বিয়ানীবাজার, বালাগঞ্জ সহ সিলেটের 13টি উপজেলার মানুষই কিন্তু আপাতত পানিবন্দী রয়েছে এবং সিটি কর্পোরেশন প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। 42টি ওয়ার্ডের মধ্যে 27টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী রয়েছে। সব কিছু মিলিয়ে এই পানি নামতে একটু সময় লাগবে, ধীরে ধীরে নামছে। আরও হয়তো যদি বৃষ্টি না আসে, উজান থেকে পানি এখন নামা একটু কমে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আরও 3-4 দিন মধ্যেই পানি নামতে থাকবে। মোটামুটি এই ছিল সিলেটের যে এখন পর্যন্ত জলাবদ্ধতা বা পানি উচ্চতা এখনও রয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।
আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে এখানে মাঝারি ধরনের বর্ষণ শুরু হয়েছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে, ফলে নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 3 দিন যাবৎ রাতে বৃষ্টি হয় না, কিন্তু দিনে মুষলধারে বৃষ্টিপাত এবং ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয় না। আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধিদের সাথে, তারা জানিয়েছেন যে এইভাবে দিনে বৃষ্টি এবং রাতে বৃষ্টিহীন এই যে একটা অবস্থা, সেই অবস্থার কারণে মানুষ এখনো আতঙ্কিত হয়ে আছেন। এবং আপনাকে যদি দেখাই যে আমাদের চোখের পাশেই রয়েছে সুরমা নদী, এই সুরমা নদী দিয়ে আবারও পাহাড়ি ঢল নেমে আসছে। এর পাশে রয়েছে চলতি নদী, সেই নদী দিয়েও পাহাড়ি ঢল নেমে আসছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী 6.5 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, কিন্তু সংখ্যাটা বেসরকারি হিসেবে আরও বাড়তে পারে। এবং 1011টি গ্রামের 78টি ইউনিয়নের এই সমস্ত মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে মানুষের মনে যে আতঙ্ক, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সুনামগঞ্জের মানুষ। সেই বন্যার এবং বৃষ্টি দেখলেই মানুষের মনে একটা আতঙ্কের ভাব চলে আসে। এবং আমরা সকালেও দেখেছি এখানে অনেক মানুষ ছিল যারা বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করছেন, তারা জানিয়েছেন যে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও ঠিক 7টার পরে এখানে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে তাদের মনে আশা আসলে অনেকটা নৈরাশ্যে পরিণত হয়েছে, কারণ আগামী 3 দিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাহেববাড়ি এলাকার প্রতিটি দোকানে এখনো পানি রয়ে গেছে এবং বাসাবাড়িতে পানি রয়ে গেছে, এবং যেটুকু পানি নামছে এবং সেই পানিটা আবারও বৃদ্ধি পেয়ে যাবে, আমরা সেই আশঙ্কায় করছি। আমরা যদি একটু দেখাই যে সুরমা নদীর যে অবস্থা, সুরমা নদী এখন ঢলে, পাহাড়ি ঢলে এবং বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে আছে। তার উপর যে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত অনেকটা উদ্বেগ, উৎকণ্ঠা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 19,000 মানুষ এই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, 541টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে তাদের মধ্যে একটু খাদ্যর সমস্যা রয়েছে এবং ত্রাণের সংকট রয়েছে। তারা জানিয়েছেন যে এই যে অবস্থা সাহেববাড়ির ঘাট না, এটা শুধু সুনামগঞ্জের সারা জেলার চিত্র। এটা এই বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না থামবে ততক্ষণ পর্যন্ত পাহাড়ি ঢল থামবে না এবং মানুষের মনের উদ্বেগ, উৎকণ্ঠাও যাবে না। এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। আমরা এখন ছাতকের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাব সহকর্মী আমিনুল ইসলামের কাছে। তিনি জানাবেন ছাতকের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, এখনো কিন্তু থেকে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি আকারের যে বৃষ্টিপাত, যেটি আবহাওয়া অফিস থেকে আগে থেকেই পূর্বাভাস ছিল, সেটি কিন্তু চলছে। এবং এটি কিন্তু এখনো পর্যন্ত ছাতক উপজেলাবাসীর, বিশেষ করে এই উপজেলাটি সুনামগঞ্জের সবচেয়ে দুর্গম এরিয়া, সবচেয়ে দুর্গম এলাকা, বিশেষ করে ছাতক এবং দোয়ারা বাজার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে, এখনো পর্যন্ত ছাতক থেকে সিলেটগামী, অর্থাৎ ছাতকের সঙ্গে সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কেননা নদীর পানির উচ্চতা কিছুটা কমতে থাকায় কিন্তু এই সড়কটি আস্তে আস্তে দৃশ্যমান হতে চলেছে। গত 2 দিন ধরে কিন্তু এই সড়কটি পানিতে ডুবন্ত ছিল এবং প্রায় হাঁটু সমান পানি ছিল এই সড়কের উপরে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু পানি রয়েছে এবং সড়কের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে, সড়কের অনেক অংশে কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা হয়তো এখানকার যে হাওর এবং নদীর যে পানির উচ্চতা, সেই চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হাওরগুলোতে কানায় কানায় পানি ভরে ওঠায় এর তীরবর্তী যেসব গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে চলেছে এবং নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আসলে যে তথ্যটি আমার কাছে রয়েছে, আবহাওয়া অফিসের পূর্বাভাসে আগামী 2 দিন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো এই বৃষ্টিপাত থাকলে আসলে এখানকার মানুষের যে ভয়, সেটি কিন্তু সহজে কাটছে না। যদি আবারও নতুন করে প্লাবিত যে অংশ, এতে কিন্তু আবারও নতুন করে এই পানি বেড়ে গেলে তখন কিন্তু এই বন্যার যে পরিস্থিতি, সেটি কিন্তু অবনতি হতে পারে। তো এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জ থেকে আমার কাছে ছিল এইটুকু। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট ও ছাতক থেকে। প্রধানমন্ত্রীর দিল্লি ও বেইজিং সফরে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে প্রত্যাশা তিস্তা আন্দোলনের নেতাদের। তাদের মতে তিস্তা নিয়ে নদী পাড়ের মানুষের দীর্ঘ সময়ের যে স্বপ্ন, তা এই সফরের মধ্য দিয়ে পূর্ণতা পেতে পারে। একই সঙ্গে সংসদে এই প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূরাজনৈতিক বাধা ডিঙিয়ে নতুন প্রত্যাশার পালক যুক্ত করেছে বলেও মনে করেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। আর নির্বাচনের ঠিক পরপরই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে। সম্প্রতি সংসদে কুড়িগ্রাম ২ আসনের এমপি হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনার জন্য ঋণ চাওয়া হয়েছে। আর চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের ২৭ আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বলছে সে আস্থাটা আমাদের আছে, কিন্তু এইটা যেন দীর্ঘায়িত না হয়। অধিকার কর্মীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি চীন থেকে ফিরে এসে আগামী শুকনো মৌসুমেই খুব দ্রুততার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করবেন। গত বছরের ২ আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পাখির কলকাকলিতে এক অন্যরকম পরিবেশ জনমানবহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শত চেষ্টাতেও যেন দূষণ থেকে মুক্তি মিলছে না চামড়া শিল্পের, অথচ পরিবেশ বান্ধব হলেই এই খাতের রফতানি আয় রাতারাতি ৫ গুণ বাড়ানো সম্ভব। অর্থনীতিবিদরা যখন এমন সম্ভাবনার কথা জানাচ্ছেন, তখন সাভার চামড়া নগরীর বেহাল দশার জন্য বিসিকের গাফিলতিকেই দায়ী করছেন পরিবেশবিদ ও ট্যানারি মালিকরা। যদিও বিসিক চেয়ারম্যানের দাবি, দিন দিন ভালো হচ্ছে শিল্পনগরীর পরিবেশ। জিন্নাত আরা যশোয়ার প্রতিবেদন। যেই দূষণ থেকে মুক্তি পেতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি গেল সাভারের হেমায়েতপুরে ২১ বছরের চেষ্টায় সেখানে কতটা নিশ্চিত হলো পরিবেশের নিরাপত্তা? নতুন করে এমন প্রশ্ন সামনে এনেছে ট্যানারি এলাকার রাস্তা ছুঁয়ে থাকা কারখানার দূষিত পানি আর নাজুক অবস্থা ফুটিয়ে তোলা ড্রেনেজ ব্যবস্থা। কত শত পরিকল্পনার ফাঁক গলে এতদিন পরও দেখা যাচ্ছে মন্দের ভালো হিসেবে কঠিন বর্জ্য ফেলা হচ্ছে ট্যানারি এলাকায় নতুন করে খনন করা ভাগাড়ে। কঠিনের মতো বিষাক্ত তরল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাও কাটেনি শত চেষ্টার পরও। সিইটিপির অক্ষমতায় ধরাশায়ী ধলেশ্বরী হেমায়েতপুরের মাটি ও বাতাস, দাবি খাত বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের। আমরা একটা পচনশীল জিনিস, এটা ডিকম্পোজ করছে, ডিকম্পোজ করে সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে, আশেপাশে কোনো মানুষজন যেতে পারছে না। পরিশোধনটা যথার্থ হচ্ছে কিনা সেটা পরে আসি, বাকি অর্ধেক তো আমাকে নদীতে ফেলে দিতে হচ্ছে। অনেক স্বপ্ন দেখাইছে, কিন্তু স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন না হয় আজকে ধলেশ্বরী অবস্থা। পরিবেশের ওপর চালানো এই অত্যাচারের ফল ঠিকই ভোগ করতে হচ্ছে চামড়া শিল্পকে। মিলছে না LWG সনদ, বিশ্ব বাজার থেকে আসছে না বড় বড় ক্রেতা। ইউরোপিয়ান কান্ট্রির বাজারটা আছে, প্লাস আমেরিকার বাজার আছে, কোরিয়ান বাজার আছে। এই বাজারগুলিতে আমরা অ্যাক্সেস করতে পারছি না, বিকজ অফ আমাদের কমপ্লায়েন্স এখন আমরা মেনটেন করতে পারি নাই। নাজুক অবস্থা স্বীকার করে বিসিকের বর্তমান চেয়ারম্যান বলছেন, চলমান চেষ্টায় আগের চেয়ে ভালো আছে বর্জ্য ব্যবস্থাপনা। 2টা পুকুর খনন করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য। এইবার আমাদের সিইটিপির অবস্থা আগের থেকে অনেক ভালো। যে পরিবেশ দূষণ নিয়ে এত কথা বলা হচ্ছে, সেখান থেকে মুক্তি পেলে কতটা লাভবান হবে এ খাতের উদ্যোক্তা আর দেশের মানুষ? পরিবেশ বান্ধব উপায়ে যদি আমরা এই পুরো চামড়াটাকে প্রক্রিয়াকরণ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্তত 5 গুণ আমরা এখান থেকে রপ্তানি আয় অর্জন করতে পারবো। তবে কারো জানা নেই ঠিক কতদিন পর পরিবেশ বান্ধব হবে দেশের চামড়া শিল্প। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, হাজারীবাগ থেকে হেমায়েতপুর, পরিবর্তন হয়েছে এলাকা, তবে চামড়া শিল্প এখনও এড়াতে পারেনি পরিবেশ দূষণের দায়, যার প্রভাব পড়েছে চামড়া শিল্পের রফতানি বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, চামড়া শিল্প এবং পরিবেশ দুটোকেই একসঙ্গে রক্ষা করতে হবে। এর জন্য পরিকল্পনায় যে ঘাটতি ছিল তা দূর করতে নিতে হবে নতুন উদ্যোগ, তবে তা অতি শীঘ্রই। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে ফাইলবন্দি দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত অন্তত 2 ডজনের বেশি মামলা। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে দুর্নীতিবাজদের ধরতে আদেশ দিলেও
বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। দুদকের আইনজীবী বলছেন, এস আলম বিষয়ে সর্বোচ্চ আদালতের এক আদেশের কারণে মুখ থুবড়ে পড়েছে দুর্নীতি সম্পর্কিত অন্য মামলার শুনানি। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের অনাগ্রহকে দুষছেন দুর্নীতি নিয়ে সোচ্চার আইনজীবীরা। কানাডার বেগমপাড়ায় দেশীয় সাহেব কারা করছেন অর্থ পাচার, সুইচ ব্যাংকেই বা আছে কাদের টাকা। 4 বছর আগে এসব তথ্য চেয়েছিল দেশের উচ্চ আদালত। শুনানিও হয় কয়েক দফায়, জমা পড়ে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম। এরপর আর কোনো অগ্রগতি নেই, হয়নি চূড়ান্ত নিষ্পত্তিও। উচ্চ আদালতে এমন প্রায় 2 ডজন দুর্নীতি ও অর্থ পাচার সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই শুনানির অপেক্ষায়, যার মধ্যে রয়েছে স্বপ্রণোদিত আদেশ ও রিট পিটিশন। কবে শুনানি হবে জানে না কেউ। এমনকি পানামা প্যারাডাইস পেপারে নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি নেই। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আইনজীবীরা এর নেপথ্যে তদন্তকারী সংস্থাগুলোর উদাসীনতাকে দেখছেন। তদন্তটি তো আসলে কোর্ট করবেন না, আলটিমেটলি করবেন হচ্ছে বিআইএফইউ, সিআইডি, অ্যান্টি কারাপশন কমিশন, এনবিআর। তালিকাটি প্রাপ্তির পর মাননীয় আদালত পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন যেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। এই 2 বছর বা 2.5 বছর সময়ে তারা কি তদন্ত করলেন, এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। যে 2 ডজন দুর্নীতির অভিযোগের তদন্ত থেমে আছে, তার অধিকাংশ এসেছিল গণমাধ্যমের রিপোর্ট দেখে স্বপ্রণোদিত হয়ে তদন্তের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তাহলে কেন নিজের দেয়া আদেশের অগ্রগতি কতটুকু, এ বিষয়ে শুনানি করতে এত বিলম্ব? যেসব মামলায় সুমোটো দুদকে না গিয়ে সরাসরি হাইকোর্ট সুমোটো রুল দিয়েছে, সেই ব্যাপারে সময়ক্ষেপণ হচ্ছে। আপিল বিভাগ ওই মামলার সূত্র ধরে আরেকটি মামলা ওই ভয়ঙ্কর নভেম্বর, সেটার রুলটা খারিজ করে দিয়েছে। তো কারণ কাজেই যেহেতু একটি সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তো আদালত হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছে। প্রয়োজনে পৃথক বেঞ্চ করে হলেও দুর্নীতির বড় বড় মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। গবেষণায় প্লাস্টিকের তৈরি কাপে মিলেছে ক্ষতিকর ভারী ধাতু। এতে মানবদেহে সৃষ্টি করতে পারে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে প্রতিবেদন। সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের কাপের ব্যবহার সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, রেস্টুরেন্ট সহ প্রায় সব জায়গায় পানীয় পরিবেশনায় ব্যবহৃত হয় এই পণ্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বের করেছেন এই প্লাস্টিক কাপের ক্ষতিকারক দিক। তাদের মতে কিডনি, ফুসফুস, লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ মিলেছে গবেষণায়, যা প্লাস্টিক কাপ থেকে খুব সহজে পানীয়র মাধ্যমে প্রবেশ করে মানবদেহে। গবেষকরা জানান, যশোর শহরের বিভিন্ন দোকান থেকে পূর্ণ ব্যবহারযোগ্য পলিস্টাইরিন প্লাস্টিকের তৈরি একবার ব্যবহার উপযোগী 20টি কাপ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষা করে প্রমাণ মেলে 17টি ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি রয়েছে কপার, লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম। অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাই এগুলো প্রচুর পরিমাণে স্থানান্তরিত হচ্ছে এবং এ থেকে আমাদের কার্সিনোজেনিক এবং নন কার্সিনোজেনিক বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন প্রচুর ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই অভ্যাসগুলোর কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে। ফুড গ্রেড প্লাস্টিকের ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের কিছু রুলস এগুলো তৈরি করে যারা এই প্লাস্টিক কাপ উৎপাদনের সাথে জড়িত বা আমরা যারা খাচ্ছি সবার ভিতরে একটা সচেতনতা তৈরি করা খুবই প্রয়োজন। যেখানে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তারা এটা বানাচ্ছে কিনা, যাতে এই ধরনের মেটাল সেখানে না থাকতে পারে এবং লিচিং না হতে পারে। গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। সময় সংবাদ, যশোর। এক ছাগল কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাগলটির মালিকানা নিতে রাজি নয় কেউ। 15 লাখ টাকার ছাগল কেনার সঙ্গে জড়িত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। ছাগলটির সঙ্গে ভিডিও করে ভাইরাল ইফাত তার ছেলে নয় বলেও দাবি করেছেন। সাদিক আগ্রো বলছে, ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর আর কেনেননি তারা। নিবিড় সাহার প্রতিবেদন। কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড়।
ঘটনার সূত্রপাত ঈদের সপ্তাহখানেক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ছাগলকাণ্ডের বিষয়টি জানতে বুধবার ধানমন্ডিতে ইফাতের বাসায় যায় সময় সংবাদ। ধানমন্ডির 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের 5ম তলায় থাকেন ইফাত। ইফাতের ফ্ল্যাটে গিয়েও পাওয়া যায়নি তাকে। হেরাই আসলো আবার চলে গেল। কে কে পরিবারের থেকে? হেরা কয়জন কি এটা তো আমি জানি না। পরিবারের কয়জন, হেরা কয়টা ভাই কয়টা বোন হ্যাঁ তো আমি চিনি না। আচ্ছা, চলে গেছে কবে? কালকে গেছে। এদিকে সন্ধ্যার দিকে টেলিফোনে ইফাত জানান তিনি ছাগলটি কেনেননি। সাদিক এগ্রোর মালিকের কথা মতো শুধু ছাগল কেনার অভিনয় করেছেন। সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, উনি আমাকে বলে যে ইফাত এটা যদি তুমি থাপ্পড় দাও আমার, যেহেতু উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি। সত্যিটা কি? সাদিক এগ্রোতে গিয়ে ছাগলটিকে বাঁধা অবস্থায় দেখা যায়। তারা বলছেন ইফাত ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আর নেননি। এবার সিনে ইফাতের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তার দাবি ছাগল নিয়ে ভাইরাল হওয়া ইফাত তার ছেলে নন, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও নন। আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য, আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। তথ্য বলছে এনবিআর সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তার ক্লাসমেট লায়লা কানিজ। তিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও তার বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও পাওয়া গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 মিশনের আগে অ্যান্টিগায় শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশের। নেক ব্রেস পরে অনুশীলনে সাকিব, বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। ঈদ শেষে পাটুরিয়া দৌলদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। আর আজকে দ্বিতীয় কর্মদিবসে, ঈদের পরে এই দ্বিতীয় কর্মদিবসে কিন্তু একটা মানুষ আজও কিন্তু একটা কর্মমুখী হচ্ছে। তবে পাটুরিয়া দৌলতদিয়া নরুটি দিয়ে গত দুদিন এটা আমরা দেখেছি যে শুধুটা যে কর্মমুখী মানুষের তাই নয়, এটা ঢাকা থেকেও মানুষ কিন্তু তাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে গিয়েছে। এই সংখ্যাটি আজকে বেশ কম রয়েছে, তবে কর্মমুখী মানুষই সবচেয়ে বেশি রয়েছে। আমরা ভোর থেকেই রয়েছি, সকাল 7:30 পর থেকে কিন্তু আমরা দেখছি কর্মমুখী সংখ্যাটা একটু বেশি রয়েছে। তবে এটা ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, কর্মমুখী যাত্রীরা বলছেন ঈদ যাত্রা এবং ফিরতি যাত্রা স্বস্তি হচ্ছে। যাওয়ার সময় ছিল না কোনো যানজট ভোগান্তি, আবার আসার সময়ও একই অবস্থা। তারা তবে একটা বিষয় তারা বলছে, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছে যাত্রীদের কাছ থেকে, পরিবহনের বিরুদ্ধে তাদের এই অভিযোগটা। তবে এটা আজ সকাল 7:30 থেকে এটা কিন্তু লঞ্চে, যে লঞ্চটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে, সেইটা লঞ্চ এবং ফেরিতে আমরা দেখছি যে বেশ যাত্রীর চাপ রয়েছে। প্রত্যেকটা ফেরি লঞ্চে কর্মমুখী মানুষের চাপ আমরা লক্ষ্য করছি এখনো। সেই ক্ষেত্রে কয়েক দিনের তুলনায় এটা আজকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু কিছু মানুষ যাচ্ছে, তবে সেই সংখ্যাটা একটু কম রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট এবং ধাওপাড়া নাজিরগঞ্জ নরুটি এই অঞ্চলে রয়েছে। এইটা নরুটিগুলোতে কিন্তু আজকে এই মুহূর্তের যে ভ্রমণটা তা কিন্তু আরামদায়ক হচ্ছে। আবহাওয়াটা খুব মেঘলা মেঘলা আবহাওয়া, খুব মৃদু মৃদু বাতাস রয়েছে, অর্থাৎ একদম আরামদায়ক যে ভ্রমণটা তা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট এবং ধাওপাড়া নাজিরগঞ্জ এই 3টি নরুটে মোট 26টি ফেরি, 33টি লঞ্চ এবং 41টি স্পিড বোট দিয়ে আসলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই যাত্রাটি শুরু করেছে। ফিরতি যাত্রা এবং চলমান রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদের পর রাজধানীমুখী মানুষের সবশেষ খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মোহাম্মদ ইউসুফ আলী।
আবারও ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে পুঁজি বাজারে। ঈদের আগে ও পরের 3 দিনের লেনদেনে বেশ খানিকটা আশা জাগিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে দীর্ঘ পতনের ক্ষত শুকাতে ঠিক কতটা সময় অপেক্ষা করতে হবে সে প্রশ্নের উত্তর জানতে ধৈর্য ধরার কথা জানিয়েছেন ডিএসসি চেয়ারম্যান। গেল 1 মে থেকে 11 জুন পুঁজিবাজারের লেনদেনে যেন সর্বনাশা 28 দিন। এই সময় ডিএসসি প্রধান সূচক হারায় 545.62 পয়েন্ট, আর বিনিয়োগকারীরা মূলধন হারান 75,120 কোটি 91 লাখ টাকা। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর আস্থার সংকটে যখন বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা, তখন গত 12 জুন হঠাৎ ইতিবাচক ধারায় ফিরে ডিএসসির লেনদেন। পরের কার্যদিবস আরেকটু বেড়ে প্রধান সূচকে যোগ হয় 47 পয়েন্ট। একই সঙ্গে বাজারে যোগ হয় 2,923 কোটি টাকা মূলধন। এমন ইতিবাচক ধারা বজায় রেখে ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কার্যদিবসেও 43.57 পয়েন্ট যোগ হয় প্রধান সূচকে। একদিনের উত্থানেই বাজার মূলধন ফিরে আরও 3,265 কোটি টাকা। বুধবার যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে তার চেয়ে বেড়েছে প্রায় 2.5 গুণ। যদিও বুধবার টাকার অঙ্কে লেনদেন হয় বিগত 16 মাসের মধ্যে সর্বনিম্ন মাত্র 246 কোটি টাকা। সূচক আর বাজার মূলধন বৃদ্ধির মধ্যেও সিডিবিএল এর তথ্য বলছে, গত 11 জুন থেকে 13 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 1,699 জন বিনিয়োগকারী। এমন প্রেক্ষাপটে ধৈর্য ধরে লেনদেনের পরামর্শ ডিএসসি চেয়ারম্যানের। মার্কেটে ইনভেস্ট করার আগে যেন আমরা চিন্তা করি কোথায় ইনভেস্ট করব, এটা আমাদেরকে কিন্তু বুঝে শুনে করতে হবে। দুদিনের জন্য যেন আমরা ক্যাপিটাল মার্কেটে না আসি। বুধবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইও। এদিন প্রধান সূচক বাড়ে 61.22 পয়েন্ট, আর টাকার অঙ্কে লেনদেন হয় 687 কোটি 76 লাখ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা। নাব্য কমে যাওয়ায় এক সময়ের খরস্রোতা নদীটি পরিণত হয়েছে সরু নালায়। 2 পাড় দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভূগর্ভস্থ পানির বিকল্প হিসেবে প্রাকৃতিক পানির উৎস বাড়াতে নদীটি সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলছেন পরিবেশবাদীরা। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। লোকালয়ের বর্জ্য এসে পড়ছে নদীতে। 2 পাড় সরু হয়ে নদী পরিণত হয়েছে নালায়। দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। পৌরসভার ড্রেনেজ লাইনগুলো যুক্ত করা হয়েছে নদীতে। নানা বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। মাথাভাঙ্গার 2 পাড়ের শত শত বিঘা জমি দখল নিয়েছে স্থানীয়রা। এসব জমির কোথাও চাষ করা হচ্ছে ফসল, কোথাও নির্মাণ করা হয়েছে স্থাপনা। কালো পানি এবং নোংরা ময়লা এসে নদীটা গোসল করার অনুপযোগী হয়ে গেছে। মাথাভাঙ্গা নদীর পানি এখন আলকাতরার মতো কালো হয়ে গেছে। এখন মাছ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সব মরে ভেসে থাকে। ভূগর্ভস্থ পানির বিকল্প হিসেবে প্রাকৃতিক পানির উৎস বাড়াতে নদীটি সংরক্ষণের প্রয়োজন বলে জানান। ড্রেনের সোয়ারেজ যদি বন্ধ না হয় আর নদী খনন না করা হয়, তাহলে মাথাভাঙ্গার অস্তিত্বকে আমরা ধরে রাখতে পারবো না। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও নদী খননের জরিপ কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীটি খননের জন্য একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে এবং সেটি অনুযায়ী আমরা একটি ডিপিপি প্রণয়ন করব। সেক্ষেত্রে আমরা নদীটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং পরবর্তীতে অবৈধ দখল উচ্ছেদ সহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 135 কিলোমিটার দীর্ঘ মাথাভাঙ্গা নদীর প্রায় 98 কিলোমিটার অংশ রয়েছে চুয়াডাঙ্গা জেলায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ঝিনাইদহের শৈলকুপায় গাড়াগঞ্জ কুমারখালী সড়কে কুমার নদের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার মানুষ ও যানবাহন। স্থানীয়দের আশঙ্কা সেতুটি যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিপরীতে কেবলই মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের প্রতিবেদন। জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন, ভেঙে গেছে লোহার পাত, খুলে গেছে অনেক পাশের নাটো। পুরো ব্রিজের বেশিরভাগই স্থানে দেবে গেছে পাটাতন। ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের উপর স্টিলের ব্রিজের এমন দশা গত কয়েক বছর ধরে। পারাপারের অনুপযোগী হওয়ার পরও এই ব্রিজ দিয়েই প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার যানবাহন। বেহাল দশার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যে মেরামত করা হলেও কয়েকদিন পর আবারও ফিরে যায় আগের অবস্থায়। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের।
ব্রিজ দিয়ে গাড়ি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। জীবনে ঝুঁকি নিয়ে আমরা পার হতে হলো, যে কোনো মুহূর্তে পড়িয়ে একটা গাড়িও বিপদাবাদ হতে পারে। তবে বৃষ্টির জায়গায় নতুন কোনো সেতু নির্মাণের পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। চলাচলের জন্য নিয়মিত মেরামতের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্রিজটা ভেঙে নতুন কোনো আরসিসি ব্রিজ করার আপাতত কোনো পরিকল্পনা নাই, তবে চলাচলের জন্য যেটা প্রয়োজন আমরা প্রতিনিয়ত সেটা করছি এবং ভবিষ্যতেও করব। 1995 সালে গারাগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদের উপর 112 মিটার এই ব্রিজটি নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বিভিন্ন স্থানে পিচ দেবে বেহাল অবস্থা খুলনা সাতক্ষীরা সড়কের। পুনর্নির্মাণ ও প্রশস্ত করার 4 বছরের মধ্যেই অনেক স্থানে পিচ উঠে গেছে, কোথাও উঁচু নিচু, কোথাও আবার সৃষ্টি হয়েছে গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক এই সড়কটি 6 লেনে জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা সাতক্ষীরা আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে এমন ঢেউ খেলা দৃশ্য, যেখানে হেলে দুলে চলে ভারী যানবাহন। পদ্মা সেতু চালুর পর খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষ করে এই সড়ক দিয়ে বেনাপোল ও ভোমরা বন্দর থেকে পণ্য নিয়ে ভারী যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা 22.5 মেট্রিক টন হলেও এই দুই বন্দর থেকে 50 মেট্রিক টনের যান চলছে নিয়মিত। 2020 সালে কাজ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের মধ্যেই এভাবে ক্ষতিগ্রস্ত সড়কটির নিঝুমপল্লীর সামনে থেকে ডুমুরিয়ার দিকে প্রায় 1 কিলোমিটার এখন উঁচু নিচু হয়ে গেছে। একইভাবে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মোড় থেকে উপজেলা পরিষদের সামনে পর্যন্ত আধা কিলোমিটারের একই অবস্থা। শুধু এ দুটি স্থানই নয়, আরও বেশ কয়েকটি স্থানে পিচ দেবে গর্ত সৃষ্টি হয়েছে। এতে 60 কিলোমিটারের পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। চাকা উঠলে ঝাঁকি খায়, সামনে ডাম্পার ভেঙে যায়। গাড়ি একটু স্পিড থাকলে তো পাল্লি খাওয়ার ভয় থাকে, গাড়ি তো ডানে বাঁয়ে কাজ হয়ে যায়। এমন বাজে অবস্থা যে কারণে প্রতি সপ্তাহে দেখেন 1-2টা করে দুর্ঘটনা ঘটছে। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি যানবাহন চাপ বাড়ার কারণে এখন 6 লেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এটা আঞ্চলিক মহাসড়ক একটা প্রকল্পের মাধ্যমে হয়েছে, সুতরাং এটা জাতীয় মহাসড়ক পর্যায়ে নিতে হবে। আপাতত আমরা মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। 4 বছর আগে সড়কটির চুকনগর পর্যন্ত খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় 160 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সুপার 8-এ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অ্যান্টিগার কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল 10:30টায় নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ ছাড়া সবাই অনুশীলন করেছেন। ওয়ার্ম আপের পর ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও কাজ করেছেন কোচ হাতুরু সিংহে। এদিনও নেক ব্রেস পরে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান। নেটে লম্বা সময় কাটিয়েছেন তামিম হৃদয়রা। সুপার 8-এ নতুন করে শুরু করতে সচেষ্ট শান্ত লিটনরা। কলেজ ক্রিকেট গ্রাউন্ডে উইকেট আনইভেন হওয়ায় পেসারদের খেলেননি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস। অনুশীলনে আলাদা করে নজরে এসেছে শেখ মেহেদি। লম্বা সময় ব্যাট বল হাতে ঘাম ঝরিয়েছেন। জাকির আলী রানিং সেশনে থাকলেও নেটে ছিলেন না। শরীফুলও বাড়তি মনোযোগী ছিলেন বোলিংয়ে। তবে ম্যাচ ফেরুর উইকেট দেখার পরই একাদশ নির্বাচন করবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। কন্ডিশন বিবেচনায় বড় স্বপ্ন দেখছেন মোহাম্মদ রফিক। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েছে সাবেক এই অলরাউন্ডারের। এদিকে অস্ট্রেলিয়া ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ক্রিকেটারদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অন্য সব আসরের তুলনায় এবারে টি-20 বিশ্বকাপকে আলাদাভাবে নিচ্ছেন অনেকেই, কারণ সবগুলো আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা ভালোভাবে রপ্ত করেছে টাইগাররা। তাই বিশ্বকাপে নতুন মিশনে শক্তিশালী দল নিয়েই দেশ ছেড়েছিল লাল সবুজ। দলে আছে সাকিব মোস্তাফিজের মতো বড় নাম, তাই ট্রফির যে বড় দাবিদার তারাও।
অনেকের মতো সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকও চোখ রাখছেন ট্রফির উপর। তবে সময় সুযোগ কাজে লাগাতে পারলে ধরা দিতে পারে কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ট্রফি, মনে করছেন রফিক। বাংলাদেশে এইবারই সুযোগ আছে, তাই মেন জিনিসটা যেন সুযোগটা কাজে লাগানোর দরকার। ব্যাটসম্যান যদি কাম ব্যাক করে, তা আমি মনে করি যে এই টুর্নামেন্টেই দেখা যায় যে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। এবারের আসরে প্রত্যাশিত রান পাচ্ছেন না ব্যাটাররা, সেই চাপ সামলে অসাধারণ পারফরমেন্সে জয়ে ভূমিকা রাখছেন বোলাররাই। তবে সুপার 8 পর্ব পার করতে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না সাবেক এই ক্রিকেটার। বলার যদি কোনো অংশ যদি একটু খারাপ করতো, তাহলে দেখা যায় যে আমরা এই সুপার 8 উঠতে পারতাম না। এবং আমরা চাচ্ছি যে ভালো ক্রিকেট খেলুক, আমরা চাচ্ছি যে সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করুক। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ ক্রিকেটারের অভিষেক হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর সিলেকশন প্যানেলের হাত ধরেই। তাই ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে দ্বিধান্বিত নন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আপনার যে কোনো ম্যাচে টোটাল পারফরমেন্সের দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 ডিপার্টমেন্ট আপনাকে ভালো করতেই হবে। সেই হিসেবে আমরা করি অপরচুনিটি আছে সামনে, যেহেতু আমরা সুপার 8 গিয়েছি, ইনশাল্লাহ প্লেয়াররা যদি নিজের সেরাটা পার্টিকুলার দিতে পারে, ইনশাল্লাহ দেখতে পারবো ভালো কিছু। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাওয়ায় নতুন এক পরিবেশ সৃষ্টি হয়েছে পাহাড় ঘেরা গাছগাছালিতে ভরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চারিদিকে যেন শূন্যতা আর নীরবতা। জনমানবহীন অনুষদ আর ঝুপড়িগুলোতে এখন পাখির কলকাকলি। শূন্য ক্যাম্পাসের গল্প শোনাচ্ছেন তারিফ রহমান। চারিদিকে নির্জন নীরবতা, নেই কোনো কোলাহল। বিশ্ববিদ্যালয়ের মুখরিত চিরাচরিত রূপের বাইরে এ যেন এক অন্য চিত্র। কোথাও কেউ নেই, অনুষদগুলো ফাঁকা, ঝুপড়িগুলোতে হচ্ছে না কোনো গানের আসর, শহীদ মিনারে নেই কোনো আড্ডার জলসা, হলগুলোর বারান্দায় ধুলো জমে যাচ্ছে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে। সেন্ট্রাল ফিল্ডেও এখন বিরাট মরুভূমি, কোথাও নেই শিক্ষার্থীদের চিরচেনা পদচারণা। ঈদের ছুটিতে সবাই পাড়ি জমিয়েছেন যার যার মাটির টানে, রয়ে গেছে শুধু শূন্যতা। যখন মানুষজন গিয়ে থাকে না, বাড়িতে চলে যায়, তখন এর বিশেষ কিছু সৌন্দর্য ফুটে উঠছে, যেমন বিভিন্ন বন্য প্রাণীরা গিয়ে নিচে নেমে আসে। ক্যাম্পাসে মানুষ থাকা কোলাহলপূর্ণ পরিবেশের সৌন্দর্য যেমন আছে, ক্যাম্পাস খালি হওয়ার একটা অন্যরকম সৌন্দর্য আছে। ঈদের ছুটিতে মনে করেন এখানে যখন ক্যাম্পাস খালি থাকে, বহিরাগতরা ঘুরতে আসে, একটা টুরিস্ট স্পট হিসেবে এটা হয়ে যায়। তবে 21 একরের সবুজে ঘেরা ক্যাম্পাস এই নির্জনতায় যেন আরো সবুজ হয়ে উঠছে, ফিরছে প্রকৃতির প্রাণের স্পন্দন। লোকলোকারণের আড়ালে বুনো ফুল আর লতাগুলো মেলে ধরছে নিজেদেরকে, নতুন করে খুঁজে পেয়েছে নিজেদের অস্তিত্ব। চিরহরিৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারা বছর শিক্ষার্থীদের পদচারণায় থাকে মুখরিত, কিন্তু ছুটি এলেই বদলে যায় এর সম্পূর্ণ চিত্র। বুনো লতাপাতাগুলো জানান দেয় অস্তিত্বের। কাজল, হিজল কিংবা বুনো লতাপাতাগুলো বাতাসে দোল খাচ্ছে। এই নিঝুমপুরি পথে আছে সেই সব শিক্ষক শিক্ষার্থীর দিকে যারা ছুটির টানে চলে গেছেন বাড়ির পথে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ, পানিবন্দী প্রায় 12 লাখ মানুষ। প্রধানমন্ত্রীর দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা, স্বপ্ন পূরণের আশায় নদী পাড়ের মানুষ। ভূরাজনৈতিক বাধা পেরিয়েছে সরকার, প্রধানের বক্তব্য মত বিশিষ্টজনদের। আমরা একটা পচনশীল জিনিস, এটা ডিকম্পোজ করছে, সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে। এবং শত চেষ্টায় দূষণের ফাঁদে আটকা চামড়া শিল্প, বিসিকের গাফিলতি নিয়ে প্রশ্ন ট্যানারি মালিকদের। পরিবেশ বান্ধব হলেই রফতানি আয় বাড়বে 5 গুণ, বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ ধ্রুব আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।